করোনার দাপটে হিমশিম অবস্থা, টানা 3 দিন ধরে দেশে মৃত্যু 1.5 শতাধিক, রেকর্ড 11,000-এর বেশি শনাক্ত। মাইজালেও রোগী আছে, বারিন্দাতেও রোগী, অনেক রোগীর চাপ, অনেক রোগী মারা যাচ্ছে। 8 ঘন্টা ডিউটি করার কথা, সেখানে আমরা ডিউটি করতেছি এখন 12 ঘন্টা। জেল জরিমানার তোয়াক্কা না করে রাস্তায় বাড়ছে চলাচল, আসামির চাপ সামলাতে গারদখানাতে বসলেন বিচারক। ঘরে আমার বাচ্চা পোলাপান না খাইয়া আছে, স্যার আমি বাইরে ব্যাংকের থেকে টাকা উঠাইতে যাবো, এখন আমাদের গাড়ি আটকা যাচ্ছে কেন? কিছু মানুষের ফ্যাশন হয়ে গেছে, তারা প্রত্যেকদিন কাঁচা বাজারে যাচ্ছে। মাছ তো দেয় নাই, ভিতরে তা পাবো কেমনে? 50 জন জায়গা না, সেখানে প্রায় 200-এর উপরে লোক। এখানে কি করোনা ঢুকেনি? পরশু থেকে আবারও ভ্যাকসিন নিবন্ধন, এ মাসে রাশিয়ার স্পুটনিক ভি পাবার আশা। ওনারা কি পরিমাণে দিতে পারেন, এই ইনফরমেশনটা পেলেই আমার বাকি ক্রয় প্রক্রিয়াটা আমরা তখন শুরু করে নিয়ে আসতে পারবো। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সারা দেশে চিকিৎসক বদলির আদেশে তথ্যগত ভুল স্বীকার স্বাস্থ্যসেবা বিভাগের, ব্যাপক সমালোচনার পর সংশ্লিষ্টদের হাসপাতালে সংযুক্তি স্থগিত। ভূমিহীনদের প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরগুলোর বেহাল দশা, বছর না ঘুরতেই অনিয়মের অভিযোগ 22 জেলায়। উপসচিব ও ইউনো পর্যায়ের 5 কর্মকর্তা ওএসডি। তিস্তার পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের কবলে কুড়িগ্রামের 5টি গ্রাম। ভারত থেকে নেমে আসা ঢলে দেশে প্রকট হতে পারে বন্যা পরিস্থিতি, শঙ্কা বাড়ছে 14 জেলায়। পদ্মা সেতুর 2 প্রান্তে রেল অবকাঠামো নির্মাণ কাজের পাশাপাশি চলছে লাইন স্থাপন। নতুন নকশা অনুযায়ী মাওয়া প্রান্তে শুরু 15 নম্বর খুঁটির পাইলিং। করোনা ভাইরাসের দাপটে ভয়াবহ পরিস্থিতির দিকে এগুচ্ছে দেশ। চরম আকার নিয়েছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে করোনায় আরও 163 জনের মৃত্যু হয়েছে। রেকর্ড 11,500-এর বেশি শনাক্ত হয়েছেন। একক জেলা হিসেবে কুষ্টিয়ায় মারা গেছেন 17 জন। হাসপাতালে রোগীর চাপে শয্যার পাশাপাশি প্রকট সংকট দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডারের। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। দেশে করোনা ভয়ঙ্কর রূপ নিয়েছে। শনাক্ত মৃত্যুতে প্রতিদিনই রেকর্ড হচ্ছে। হাসপাতালগুলোতে বিপর্যয় ডেকে এনেছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট। এতে ভয়াবহ সংকটে হাইফ্লো নেজাল ক্যানুলা ও আইসিইউ শয্যার। গ্রামের ঘরে ঘরে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। যারা আক্রান্ত হচ্ছেন তাদের কিন্তু অক্সিজেন, রক্তে যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা থাকে সেটার পরিমাণ কিন্তু খুব দ্রুত কমে যাচ্ছে। মারাত্মকভাবে সংক্রমিত খুলনা অঞ্চল। গত কয়েকদিন ধরেই অঞ্চলটিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। 24 ঘন্টায় বিভাগটিতে 46 জন মারা গেছেন। মৃত্যুর মিছিল থামছে না রাজশাহীতে। 24 ঘন্টায় অঞ্চলটিতে 24 জনের মৃত্যু হয়েছে। নার্সেরা ওয়ার্ডের থেকে যাচ্ছে না, ওষুধ রোগীর কাছে হাতে দিচ্ছে, যা খাওয়াও। চট্টগ্রামেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের হার ও মৃতের সংখ্যা। নগরে 24 ঘন্টায় সর্বোচ্চ 662 জন শনাক্ত, আর বিভাগটিতে মারা গেছেন 24 জন। সংক্রমণের ঊর্ধ্বগতিতে কুষ্টিয়ার হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। একক জেলা হিসেবে কুষ্টিয়ায় 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, মারা গেছেন 17 জন। জ্বরের ওষুধ খাচ্ছে, শুধু মনে করে জ্বর হয়েছে, তারপরে শেষ পর্যায়ে সেই হসপিটালে ভর্তি হচ্ছে। উত্তরের বিভাগ রংপুরেও লাগামহীন করোনা পরিস্থিতি। একদিনে বিভাগে 11 জনের মৃত্যু হয়েছে। আমরা ভর্তির সময় লক্ষ্য করছি তাদের স্যাচুরেশন প্রায় 70 বা তারও নিচে, এবং কোনো কোনো ক্ষেত্রে লাং ইনভলভমেন্ট মোর দেন 50 বা 60%-এর বেশি। হঠাৎ করেই সংক্রমণ বাড়তে শুরু করেছে বরিশালে। শনাক্তের হার 56%, মারা গেছেন 6 জন। টাঙ্গাইলে দিনে দিনে বাড়ছে শনাক্ত ও মৃত্যুর হার। 24 ঘন্টায় মারা গেছেন 9 জন, আর ময়মনসিংহে 5 জনের মৃত্যু হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। করোনা সংক্রমণের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে মানুষের অসচেতনতা। কঠোর বিধিনিষেধের তোয়াক্কা না করেই ঘরের বাইরে বের হচ্ছেন মানুষ। মামলা, গ্রেফতার, জরিমানা কোনো কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নগরবাসীর চলাচল। 1 কিলোমিটার দীর্ঘ যানবাহনের জট। কে বলবে সোমবারই দেশে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। দেশে চলছে কঠোর বিধিনিষেধ।
ষষ্ঠতম দিনে নগরীর সড়কগুলোতে ব্যক্তিগত যানবাহন আর রিকশার দাপট। একসঙ্গে এত মানুষের উপস্থিতিতে বিধিনিষেধ মনিটরিংয়ে হিমশিম খেতে হয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে। আমার অবস্থা খারাপ, আমাদের কেউ কিছু দেয়ও না, আমি কিছু করতে দিই না। আমি এক হাজারতে ইনকামে 6 জন মানুষ বাঁচে। ঘরে আমার প্রায় বাচ্চা পোলাপান না খাইয়ে আছে, এই জন্য স্যার আমি বাইরে এসেছি। জরুরি প্রয়োজন ছাড়া অনেককেই দেখা গেছে অযথা বাইরে ঘোরাঘুরি করতে। মুখে ছিল না মাস্ক। ব্যক্তিগত গাড়িতে ভাড়ায় যাত্রী পরিবহনও করেছেন অনেকে, আবার অনেকেই গাদাগাদি করে সিএনজি অটোরিকশায় চলাচল করেছেন। নামাজ পড়িনি, তার নামাজ সাথে আছে, পড়েছেও, আমি আবার খুলেছি। তাড়াতাড়ি আসার জন্য সিএনজি একটা উপযুক্ত মাধ্যম মনে করছি। ব্যাংকের থেকে টাকা উঠাইতে যাবো, এখন আমাদের গাড়ি আটকা যাচ্ছে কেন? রাজধানীবাসীর এমন অসচেতনতা করোনা সংক্রমণ পরিস্থিতিকে আরও নাজুক করে তোলার শঙ্কা জাগাচ্ছে। তাই নগরীর মোড়ে মোড়ে সড়কে টহলের পাশাপাশি মাইকিং করে নগরবাসীকে সচেতন করছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যতই দিন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নানান অজুহাতে মানুষ বাইরে আসছে, এবং এটি লকডাউন শুধু না, করোনা পরিস্থিতি অবনতির জন্য মারাত্মক সহায়ক বলে প্রতীয়মান হচ্ছে। প্রত্যেকদিন তো কাঁচা বাজারের প্রয়োজন নাই, কিছু মানুষের ফ্যাশন হয়ে গেছে, তারা প্রত্যেকদিন কাঁচা বাজারে যাচ্ছে। যদি কেউ মনে করে যে কোনো শিথিলতা দেখানোর সুযোগ আছে, আমি তাদেরকে সতর্ক করে দিব যে আপনি বাসা থেকে বের হলে অবশ্যই আমাদের চেকপোস্টের মুখোমুখি পড়তে হবে আপনাকে। করোনা পরিস্থিতির অবনতিতে চলমান বিধিনিষেধ চলবে আগামী 14 জুলাই পর্যন্ত। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বিধিনিষেধ অমান্য করায় প্রতিদিনই গ্রেফতার হচ্ছেন শত শত মানুষ। তাদের কাছ থেকে জরিমানা আদায় করতে বিচারক বসলেন গারদে। আইনজীবী ছাড়াই জরিমানা গুণে বের হন তারা। আসামিদের কাছ থেকে দালাল ও কথিত আইনজীবীরা কয়েক গুণ টাকা হাতিয়ে নিচ্ছে। সময় সংবাদে এমন প্রতিবেদন প্রচারের পর এই উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একের পর এক প্রিজন ভ্যান ঢুকছে গারদখানায়। প্রতি ভ্যানই বিধিনিষেধ অমান্য করার মামলায় গ্রেফতার আসামিদের ঠাসা। এদিন সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত গ্রেফতার হওয়া এরকম 758 জনকে আনা হয় আদালতে। আসামির চাপে জনাকীর্ণ হয়ে যায় গারদখানা। চাপ সামলাতে এবং দালালদের দৌরাত্ম্য রুখতে বিচারক বসেন গারদেই। জরিমানার 100 টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের। যখনই জানতে পেরেছেন তারা অসহায়, তাদের কাছে টাকা নাই, তখন উনি ওনাদেরকে অনেককেই মাফ করে দিয়েছেন এবং স্বল্পতম একটা টাকা জরিমানা করে তাদেরকে ছেড়ে দিয়েছেন। মাস্ক না পরার দায়ে জরিমানা গুনলেও অনেককে দেখা গেছে মাস্ক ছাড়া বের হতে। এ সময় নানা অভিযোগ করেন তারা। মাস্ক তো দেয় নাই, ভিতরে তা পাবো কেমনে? মাস্ক না থাকার কারণে যদি আমার অপরাধ হয় তাহলে তো আমরা নিয়ন্ত্রণ ভেবে ওনারা রাখবো। সেখানে আমাদেরকে রাখছে একটা রুমের ভিতরে 100 লোকের মতো। 50 জন জায়গা না, সেখানে প্রায় 200-এর উপরে লোক। এখানে কি করোনা ঢুকেনি? সকালবেলা আমি খাই নাই। আমার চ্যানেল নাম ক্যামেরায় বন্ধু, ইউটিউব চ্যানেল আমার 1 লক্ষ ফলোয়ার। আমার ধার্যকৃত জরিমানার কয়েক গুণ বাড়তি টাকা খরচ করে প্রতারিত না হতে বা কারোর কাছে জিম্মি না হতে সবাইকে অনুরোধ। দালাল ও কথিত আইনজীবীদের দৌরাত্ম্য নিয়ে রোববার প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। এগিয়ে এসেছে কয়েকটি মানবাধিকার সংগঠনও। সময় টেলিভিশন দালাল চক্রের ব্যাপারে যে সংবাদ পরিবেশন করেছে, তার মধ্য দিয়ে কিন্তু পরবর্তীতে আমরা কিছু পদক্ষেপ নিতে দেখি ম্যাজিস্ট্রেটের, যেটা অবশ্যই মানুষের জন্য উপকার হয়েছে। বিধিনিষেধ অমান্য করায় 6 দিনে মোট 3471 জনকে গ্রেফতার করা হয়। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। পঞ্চম টিকা হিসেবে চলতি মাসে রাশিয়া থেকে দেশে আসতে পারে স্পুটনিক ভি। দেশটির সঙ্গে চুক্তি হয়ে গেছে জানিয়ে সময় সংবাদ কেমন আসার কথা শোনালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শিগগিরই অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ ডোজ দেবে কোভ্যাক্স। এদিকে 2 মাস পর বৃহস্পতিবার থেকে আবারও শুরু হচ্ছে গণটিকা নিবন্ধন কার্যক্রম। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। মজুদ কমে আসায় গত 5 মে বন্ধ করে দেওয়া হয় কোভিড টিকা নিবন্ধনের সুযোগ। তবে শুক্র ও শনিবার দেশে আসা মডার্না আর সিনোফার্মের 45 লাখ ডোজ টিকার মাধ্যমে আবারও টিকাদান কার্যক্রমে গতি আনার সুযোগ আসে। প্রায় 2 মাসের মতো বন্ধ থাকার পর গত সপ্তাহে বিশেষ 3 ক্যাটাগরিতে উন্মুক্ত করে দেওয়া হয় নিবন্ধন সুযোগ। এবার বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে গণহারে নিবন্ধন। 35 বছরের বেশি নাগরিকের পাশাপাশি নিবন্ধন করতে পারবেন ফ্রন্টলাইনাররা। আগামী বৃহস্পতিবার থেকে 35 বছরের পর্যন্ত বয়সের সবার জন্য রেজিস্ট্রেশনটা উন্মুক্ত হবে এবং ফাইজার এবং মডার্না এগুলো যেগুলো ঢাকা শহরেই বেশি, যেহেতু এখানে একটা টেম্পারেচার কোল্ড চেইন মেনটেনের বিষয় আছে, যেগুলো জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে হয়তো সম্ভব হবে না। ফাইজারটা ঢাকায় যে 7টা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে সেগুলোতে হবে এবং মডার্নার ক্ষেত্রেও এই ঢাকা শহরের মধ্যে এগুলো দেওয়া হবে।
আর পঞ্চম কোনো টিকা হিসেবে এবার দেশে আসতে যাচ্ছে রুশ টিকা স্পুটনিক ভি। সময় সংবাদকে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, রাশিয়ার সঙ্গে সম্পন্ন হয়েছে চুক্তি। প্রাথমিক বিষয় আছে যেগুলো ছিল ওগুলো সবকিছু আমরা সমাধান করছি। ওনারা কি পরিমাণে দিতে পারে এই ইনফরমেশনটা পেলেই আমরা বাকি ক্রয় প্রক্রিয়াটা আমরা তখন শুরু করে নিয়ে আসতে পারবো। আমরা তো আশা করি যদি ওনারা রেসপন্ড করে তাড়াতাড়ি আমরা এ মাসে আনার চেষ্টা করব। স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি মাসের শেষ কিংবা আগামী মাসের শুরুতে অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ ডোজ পাঠানোর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে টিকার বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ব্যাপক সমালোচনার পর প্রজ্ঞাপনে ভুল থাকার কথা স্বীকার করে সংশ্লিষ্ট চিকিৎসকদের বদলির আদেশ বাস্তবায়ন স্থগিত করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। এর আগে ডেন্টিস্ট সহ 1200 চিকিৎসককে কলেজ থেকে হাসপাতালে সংযুক্তির আদেশ দেয় মন্ত্রণালয়। এ বদলি তালিকায় ছিলেন 7 মাস আগে মারা যাওয়া চিকিৎসকও। 4 ও 5 জুলাই স্বাস্থ্যসেবা বিভাগে অন্তত 48টি আদেশে 1239 জন চিকিৎসককে বুধবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেয়া হয়। উপসচিব জাকিয়া পারভিনের স্বাক্ষরে এসব প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-19 অতিমারি মোকাবিলা এবং জনসেবা নিশ্চিতের লক্ষ্যেই এই রদবদল। মেডিকেল কলেজ থেকে একই মেডিকেল কলেজের হাসপাতাল শাখা একই জেলায় জেনারেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা পাশের কোনো জেলায় পাঠানো হয়েছে। তবে এই তালিকায় ডেন্টিস্ট কিংবা মাইক্রোবায়োলজিস্টদেরও দেয়া হয়েছে কোভিড হাসপাতালে। এটা মন্ত্রণালয় থেকে একটা আদেশ করেছে, এটা আবার হয়তো পুনর্বিবেচনা হবে। আসলে সব জায়গায় চিকিৎসক দেওয়ার জন্য এটা করা হয়েছিল। অবাক করার মতো বিষয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের বদলি হওয়া 54 জন চিকিৎসকের ওই প্রজ্ঞাপনে রয়েছে 7 মাস আগে মারা যাওয়া এক চিকিৎসকের নাম। করোনায় আক্রান্ত হয়ে চলতি বছরের 6 জানুয়ারি মারা যান তিনি। আমি তো বলতে পারবো না মৃত ব্যক্তি কিভাবে জয়েন করবে, এটা মন্ত্রণালয়ের আদেশ, মন্ত্রণালয়ের একটা হয়তো প্রিন্টিং মিস্টেক হইতে পারে। গড়পত্তায় সব চিকিৎসকের এমন বদলি সাধারণ চিকিৎসা কিংবা চিকিৎসা শিক্ষা দুটোই ব্যাহত হবার শঙ্কা বিশেষজ্ঞদের। মৃত চিকিৎসকদের নাম আসায় ব্যাপক সমালোচনা করেন তারা। কিরকম সমন্বয়হীনভাবে একটা মন্ত্রণালয় চলতে পারে তারই একটা নিদর্শন। একটা কর্মকাণ্ডের, ওদের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ডের একটা প্রমাণ মিলল যে এখানে অদক্ষতা, দায়িত্ব জ্ঞানহীনতা। নানা মহলের সমালোচনার প্রেক্ষিতে আদেশের প্রজ্ঞাপন জারির কয়েক ঘন্টা পর জটিলতা নিরসনে সংশ্লিষ্ট চিকিৎসকদের আদেশ 8 জুলাই পর্যন্ত স্থগিত করে চিঠি দেয় মন্ত্রণালয়। সেখানে তারা স্বীকার করেন তথ্যগত ভুলের বিষয়টি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেশব্যাপী নির্মিত বাড়িগুলোর অনিয়মের চিত্র ফুটে উঠছে বছর না ঘুরতেই। কোথাও মাটি সরে গেছে, আবার কোথাও বা বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দেশের 22 জেলার 36 উপজেলায় এমন অভিযোগের দায়ে উপসচিব ও ইউএনও পর্যায়ের 5 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেছেন, দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। গৃহহীনে গৃহদানের অনন্য নজির হিসেবে সমাজের ভূমি ও গৃহহীনদের জন্য একচিলতে জমিতে 2 রুমের বাড়ি নির্মাণের এই উদ্যোগ বিশ্বে একটি নতুন মডেল। ভূমিহীনদের জন্য তৈরি করা এসব বাড়ি এখন কোথাও পানির নিচে, আবার কোথাও বা ঘরের নিচ থেকে সরে যাচ্ছে মাটি। ঠোকাতে দেখেন বিল্ডিং এমনি ঝুড়ে পড়ে যাচ্ছে, কাজই হয়নি। খেতাবলের ভিজা গাছা শুতে পারছি না, থাকতে পারছি না। এসব বাড়িতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ নিয়ে প্রতিবেদন করতে গিয়েও গণমাধ্যম কর্মীদের হেনস্থার শিকার হওয়ার ঘটনা খুব বেশি পুরনো নয়। ছিন্নমূল মানুষকে শান্তি দেওয়ার এই প্রকল্পে সারা দেশে 22 জেলার 36 উপজেলায় অনিয়মের অভিযোগ উঠেছে। এসব উপজেলায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে যেসব কর্মকর্তারা ছিলেন, বদলি হলেও তারাও আসছেন তদন্তের আওতায়। দুর্নীতি ও গাফিলতির অভিযোগে একজন অতিরিক্ত জেলা প্রশাসক সহ 5 উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এবার ওএসডি করল সরকার। খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত এই প্রকল্প নিয়ে কেন গাফিলতি হচ্ছে, কারা দেখাচ্ছে এই দুঃসাহস? উপজেলা পর্যায়ে বেশ কিছু কর্মকর্তা প্রয়োজনীয় অবকাঠামো যেটা থাকা দরকার সেটাকে পরীক্ষা না করে করেছে। শৈথিল্য যেখানে দেখিয়েছে সেখানে কিন্তু আমরা শৈথিল্য দেখাচ্ছি না। তদন্তের আলোকে যারা দায়ী হবেন
তাদের আমাদের সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী যথাবিহিত বিভাগীয় ব্যবস্থার সম্মুখীন হতে হবে। ছিন্নমূলদের আবাসন নিয়ে ৯-৬ করা কর্মকর্তারা শেষ পর্যন্ত চাকরি হারাতে পারেন জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্বস্ত করছে ছাড় দেয়া হবে না কাউকেই। যে কর্মকর্তা বা কর্মচারীর অভিযোগ যার যত গুরুতর হবে শাস্তি গুরুতর হবে, সেক্ষেত্রে তাদের ইনক্রিমেন্ট হেল্ড আপ হবে, প্রমোশন বন্ধ হবে, আর যদি অভিযোগ গুরুতর হয় তাহলে চাকরি থেকে বিদায় হবে। হ্যাঁ, এটা আমাদের লজ্জার ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে একেবারে এবাদত হিসেবে নিয়েছেন, সেটাকে যখন আমরা ব্যর্থ হই তখন সেটা আমাদের ব্যর্থতা এবং আমাদের জন্য এটা লজ্জার বিষয়। সেই জন্য আমরা বলেছি যে আমরা এখানে জিরো টলারেন্স। চলতি বছরের জানুয়ারিতে প্রায় ৭০,০০০ এবং গেল জুনে ১.৫ লক্ষের বেশি আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পেয়েছেন প্রান্তিক জনপদের মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে নেমে আসা ঢলে দেশের উত্তরাঞ্চলে প্রকট হয়ে উঠতে পারে বন্যা। গবেষকরা বলছেন, ভারতের বিহার, আসাম, মেঘালয় এবং নেপালে অতিবৃষ্টির প্রভাবে এবার দেশের ১৪টি জেলা ব্যাপক ভাঙনের মুখে পড়তে পারে। মাহমুদ রাকিবের রিপোর্ট। প্রতিবছর দেশে জুলাইয়ের শেষে বা আগস্টে বন্যা আসলেও অতিবৃষ্টির কারণে এবার ১ মাস আগেই পানিবন্দী দেশের বেশ কয়েকটি জেলা। পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন ধরেছে সুনামগঞ্জ, চাঁদপুর ও কুড়িগ্রাম শহর রক্ষা বাঁধেও। গবেষকরা বলছেন, মূলত ভারত, নেপাল, চীন ও ভুটানের পানি বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। ইতিমধ্যেই গেল কয়েকদিন ধরে ভারতের বিহার, আসাম ও মেঘালয়ে অতিবৃষ্টি হচ্ছে, যার প্রভাবে সেখানে বন্যাও দেখা দিয়েছে। আর তিস্তা, কুশি ও মেঘালয় হয়ে উজান থেকে নেমে আসা সেই পানি দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা তৈরি করছে। গবেষণা বলছে, এবারের বন্যায় দেশের ২০টি স্থানের প্রায় ৩,০০০ হেক্টর জমি নদী ভাঙনে বিলীনের পাশাপাশি দেখা যেতে পারে নাব্য সংকটও। আগামী ৮ তারিখের মধ্যে আমাদের ব্রহ্মপুত্রতে এবং গঙ্গাতেও আমাদের যে ডেঞ্জার লেভেল আছে সেই ডেঞ্জার লেভেল হয়তো ক্রস করতে পারে। সিরাজগঞ্জ, মাদারীপুর, শিবচর, টাঙ্গাইল সহ আরও 4টি জেলায় আমাদের সবচেয়ে বেশি ভাঙনের প্রবণতা। বাঁধকে কোনো জায়গায় কোনো ফাটল হচ্ছে কিনা সেটা দেখা, যে কোন কোন জায়গাগুলো দুর্বল এবং সেই দুর্বল জায়গাগুলোকে ইমিডিয়েটলি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, তারা বন্যার কথা মাথায় রেখে ইতিমধ্যেই পুরনো বাঁধগুলো মেরামতের পাশাপাশি মোকাবেলায় সব পদক্ষেপ নিয়েছেন। অনেকগুলো বাঁধেই 30-40 বছর আগে করা। পর্যায়ক্রমিকভাবে আমরা সকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে, বাঁধগুলোকে উঁচু করছি, প্রশস্ত করছি। ইমার্জেন্সি ওয়ার্ক করা মানে হচ্ছে জিও ব্যাগ ডাম্পিং করা। প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ এলাকায় আমরা প্রচুর পরিমাণে জিও ব্যাগ আমরা নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে সাইটগুলোতে মজুদ রাখি, যেন যে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে কাজ শুরু করতে পারি। জুলাইয়ের পর আগামী আগস্টের শেষে ও সেপ্টেম্বরেও আরও 2 দফা দেশে বন্যার পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর 2 প্রান্তে রেল অবকাঠামো নির্মাণ কাজের পাশাপাশি চলছে রেল লাইন স্থাপনের কাজ। এদিকে নতুন নকশা অনুযায়ী বাবা প্রান্তে PN 15 নম্বর খুঁটির নতুন পাইলিংয়ের ঢালাই কাজ শুরু হয়েছে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন আবু সাইদ। স্বপ্নের পদ্মা সেতু দক্ষিণের মানুষের দোরগোড়ায় কড়া নাড়ছে। সব কর্মযজ্ঞ ঠিকমতো চললে আগামী বছরের জুনেই যান ও রেল চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে যুগের পর যুগের কাঙ্ক্ষিত সেতু। পদ্মা সেতুর কংক্রিটের স্লিপারের উপর বসানো হচ্ছে রেল লাইন, ব্যবহার করা হচ্ছে ক্রেন। সর্বাত্মক লকডাউনের মধ্যেও চলছে বিরামহীন কাজ। দেশে প্রথমবারের মতো ব্লাস্টলেস ট্র্যাক চলবে এই ট্রেন লাইনে। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর সাথে 5.25 কিলোমিটার রেল সংযোগ সেতু 2 প্রান্তের সাথে নতুন নকশা অনুযায়ী বাস্তবায়ন শুরু হয়েছে। ভেঙে ফেলা মাওয়া প্রান্তের PN 15 খুঁটির নতুন পাইলিংয়ের ঢালাই কাজ শুরু হয়েছে। আমাদের এই পাইলটা সর্বোচ্চ লাগবে 1 মাস, আর পাইল ক্যাবে সর্বোচ্চ লাগবে 1.5 মাস। এখন 11টা করে 22টা করা হইতেছে। আমাদের শ্রমিকদের চেষ্টায় এটির কাজ সর্বোচ্চ 6 মাসের মধ্যে শেষ করা হবে। পদ্মা সেতুর সড়ক পথের যানবাহনের সাথে সাথেই চলবে রেল। সেতুর কাজ শেষে গ্যাস লাইন স্থাপনের পর আমাদের মূল সেতুতে রেল লাইন স্থাপনের সুযোগ দেওয়া হবে। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটারের মধ্যে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত 48.75 কিলোমিটার রেলপথ চালু হবে আগামী জুনে। বাকি অংশ চালু হবে 2024 সালে। ফরিদপুরে ভাঙা থেকে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত
রেলওয়ে কাজের অগ্রগতি ৭৮%। মা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। অনলাইন কেনাকাটায় আগাম টাকা নিয়ে আর মাসের পর মাস অপেক্ষায় রাখা যাবে না গ্রাহককে। ইভ্যালি, আলিশা মার্টের মতো মার্কেট প্লেসকে সর্বোচ্চ 10 দিনে পণ্য ডেলিভারির নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। হরিপদ সাহার রিপোর্ট। চোখ ধাঁধানো ডিসকাউন্ট অফারে গত 2 বছর ধরে লাখ লাখ ক্রেতা টানছে দেশের কয়েকটি অনলাইন বাজার। তবে মূল্য পরিশোধের পর প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য ডেলিভারি বা রিফান্ড না করার অভিযোগ জমেছে অনেক। এমন বাস্তবতায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা পর্যালোচনা শেষে বাণিজ্য মন্ত্রণালয় জারি করেছে ডিজিটাল কমার্স পরিচালনার নির্দেশিকা, যেখানে পণ্য ডেলিভারির সর্বোচ্চ সময়সীমা, অভিযোগ নিষ্পত্তি এবং পণ্য না দিতে পারলে বা ক্রেতা অর্ডার বাতিল করলে টাকা ফেরতের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। ক্রেতা যখন একটা পণ্যের অর্ডার দিবে তাকে যাতে 5 থেকে 10 দিনের ভিতর পণ্য ডেলিভারি দেওয়া হয়। যদি ডেলিভারি দিতে না পারে তাহলে ওই টাকা যাতে যে চ্যানেলে দেওয়া হয়েছে সেভাবে 10 দিনের ভিতর ফেরত দেওয়া হয়। সো এখানে একটা বড় সিদ্ধান্ত, যেখানে মার্কেটপ্লেস কোনোভাবেই একজন বিক্রেতাকে ঘুরাতে পারবে না। যখন আমি দেখবো যে আমার কমপ্লেইনটা টাইমলি রিজলভ হয়ে যাচ্ছে, তখন অবশ্যই আমার এসবের প্রতি আস্থাটা আরও বাড়বে। এখন যে সিস্টেমটা সরকার করতে চাচ্ছে যে 10% অ্যাডভান্স পেমেন্ট করে বাকি 90% যদি পণ্য ডেলিভারির সময় দেওয়া হয়, তাহলে আমার যেটা মনে হয় গ্রাহকের স্বার্থ 100% না হলেও 90% অলরেডি সুরক্ষিত থাকবে। টেকসই ই কমার্সের জন্য এমন সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজন ছিল উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, লেনদেন প্রক্রিয়ায় ক্রেতাকে সুরক্ষা দিতে বাংলাদেশ ব্যাংককে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এটার মাধ্যমে মাল্টি লেভেল মার্কেটিং বন্ধ হবে, ক্রেতাকে প্রতারিত করার সুযোগটা অনেকটাই সংকুচিত হবে এবং এই পুরো খাতের মধ্যে যে একটা অসুস্থ প্রতিযোগিতা এখন চলছে সেটি অনেকটাই বন্ধ হবে। এই নীতিমালা জারি করার আগে অনেকে কোটি কোটি টাকা আসলে এখানে অর্ডার দিয়েছেন, সেগুলোর কি হবে সেটা নিষ্পত্তির জন্য মিনিস্ট্রি অফ কমার্স যদি একটা আলাদা করে প্রজ্ঞাপন জারি করে তাহলে এই ক্রেতারা অনেকটা আস্থার মধ্যে চলে আসবে। নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া এসব মার্কেট প্লেসে ডিজিটাল ওয়ালেট, গিফট কার্ড, ক্যাশ ভাউচার বা অর্থের বিকল্প হিসেবে কোনো কিছু ক্রয় বিক্রয় করা যাবে না। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। জয়পুরহাটে বাড়িতে ছাগল ঢোকায় 7 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে বেদম মারপিট করে তার গর্ভের সন্তান হত্যার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার খাদিজা বেগম এখন হাসপাতালে চিকিৎসাধীন। শাহিদুল ইসলাম সবুজের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। জেলা সদরের কাদোয়া গ্রামের রাশেদুল ইসলামের 2টি ছাগল গত রোববার প্রতিবেশী আব্দুল আলিমের উঠানে গেলে বিরোধের সূত্রপাত। ঝগড়ার এক পর্যায়ে আলিমের পরিবারের সদস্যরা রাশেদুলের 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী খাদিজাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে বাসাতেই ছেলে সন্তানের জন্ম দেন, কিন্তু অবস্থার অবনতি হলে মা ও শিশুকে হাসপাতালে নেওয়া হলে শিশুটি মারা যায়। মোটরের বড় মোটা মারবা লাগছে, তারপর ওর মেয়ে পারভিন আর ওর মেয়ে আমার পেটের উপর উঠে আমার শারীরিক নানা রকম নির্যাতন করছে। মায়ে দাদায় মারে ফেলে ঘুরে লাগতে ঘুরে পেটের বাচ্চা নষ্ট করে দিছে। ও বলছে যে আমি আবারও মারবো, এমন ভাবে মারবো তার জীবনে কোনো অস্তিত্বই রাখবো না। যারা এই সঙ্গে সংশ্লিষ্ট অপরাধী তাদের দৃশ্যমান শাস্তি প্রত্যাশা করি। চিকিৎসকরা জানান, নির্যাতনের শিকারী নারীকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যে যে চিকিৎসা দেওয়া দরকার আমরা সেগুলোই দিচ্ছি। এবং বর্তমানে রোগী এখনো ভর্তি আছে এবং চিকিৎসাধীন, এবং ফাইল থেকে আমরা জানতে পারি যে উনি নির্যাতিত। এ ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় 3 জনকে আসামি করে মামলা দায়ের করলে 2 নারীকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। রাশেদুল ইসলাম তার স্ত্রীকে মারপিট এবং তার সন্তান হত্যার দায়ে জয়পুরহাট থানায় একটি অভিযোগ দায়ের করে এবং এ সংক্রান্তে নিয়মিত মামলা হয়। মঙ্গলবার অভিযুক্তদের আদালতে হাজির করলে তাদের জামিন মঞ্জুর করেন আদালত। সময় সংবাদ, জয়পুরহাট।